শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে গত ক্লাসগুলোতে আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ করেছি। আজকে আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই তোমাদের কি করতে হবে, আগের মতোই 3 নম্বর প্রশ্নটা বই বের করে সুন্দর করে পড়ে তারপরে তোমরা অঙ্ক করা শুরু করবে। তো দেখো, আমরা পড়ে নেব। তোমরা নিশ্চয়ই বই বের করে, প্রিয় শিক্ষার্থী, তোমরা বই বের করে এই প্রশ্নটা এতক্ষণে পড়ে ফেলেছ। তো দেখো, আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে যে মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসেবের উদ্বৃত্ত নির্ণয় করো। আসলে এখানে প্রশ্নে আমাদের একটা টি ছকের খতিয়ান প্রস্তুত করা আছে, কিন্তু খতিয়ানটা সম্পন্ন করা নেই, শেষ করা নেই। এখানে শেষ করতে গেলে আমরা দেখব, দেখো বাম পাশে আমাদের টাকার পরিমাণ বেশি আছে, ডান পাশে টাকার পরিমাণ কম আছে। আমরা যখন টি ছক শিখেছি তখন বলেছিলাম যে পাশে কম পড়ে সেই পাশে ব্যালেন্স সিডি হয়। যে পাশের টাকাটা বেশি সেই পাশের টাকাটা দুই পাশে লেখে, যে পাশে টাকা কম পড়ে সেই পাশে মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি করতে হয়, আর পরবর্তী মাসের শুরুতে তার বিপরীত দিকে ব্যালেন্স বিডি করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই আগে যে ছকটা বইয়ে দেওয়া আছে সেটা আগে তুলে নেই, তারপরে তোমরা দেখতে পারবে যে কিভাবে ব্যালেন্স এর উদ্বৃত্ত নির্ণয় করা হয়। তো আমরা এখন এখানে প্রশ্নটা আগে ছকটা আগে প্রস্তুত করে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা তুলে নিয়েছি। প্রথমেই যে মামুন এন্টারপ্রাইজ নগদান হিসাব, এই তথ্যটুকু আমাদের বইতে সুন্দর করে উপস্থাপন করে দেওয়াই আছে। আমাদের শুধু বলা হয়েছে যে নগদান হিসেবের উদ্বৃত্ত নির্ণয় করো। তাহলে দেখো, এখন নগদান হিসেবের এই পাশে বাম পাশে আমাদের 20,000 আর 17,000, তাহলে হয় 37,000। ডান পাশে দেখো 22 আর 3 25 একে 26,000, তাহলে বেশি হচ্ছে বাম পাশে। তাহলে বাম পাশের যোগফল আমরা কি করব, দুই পাশেই লিখব। তাহলে এই পাশে একটু জায়গা ফাঁকা রেখে আমরা কি করব, যোগফল কত, 37,000 টাকা। এই 37,000 টাকা লিখে আমরা ক্লোজ করব। এই পাশেও 37,000 টাকা লিখে ক্লোজ করব। তো এখানে দেখো, জানুয়ারি মাসের শেষ তারিখ 31। তাহলে এখন এই পাশে কম পড়েছে, যে পাশে কম পড়বে সেই পাশে আমরা কি লিখব, ব্যালেন্স সিডি। তাহলে কত টাকা কম পড়েছে, 11,000 টাকা। দেখো, আমরা যদি 11,000 টাকা এখানে যুক্ত করতে পারি তাহলে এই 37,000 টাকা মিলে যাবে। তাহলে যে পাশে ব্যালেন্স সিডি হয় তার পরবর্তী মাসের শুরুতে তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হয়। তাহলে জানুয়ারির পরবর্তী মাস হচ্ছে ফেব্রুয়ারির 1। তাহলে এই পাশে কি লিখব, ব্যালেন্স বিডি। কত টাকা, যে টাকাটা সিডি হয়েছে ঠিক সেই টাকাটাই ব্যালেন্স বিডি হিসেবে পরবর্তী মাসের শুরুতে লিপিবদ্ধ হবে। এটাই আমাদের আসলে নগদান হিসাবের উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খুব সহজেই এই কাজটা করতে পারব। এখন আমাদের খ নম্বরে উপযুক্ত তথ্য হতে কি করতে বলেছে, জাবেদা প্রস্তুত করতে বলেছে। তো জাবেদা দাখিলার জন্য আমাদের প্রথমেই একটা জাবেদার ছক প্রস্তুত করতে হবে। তো আমরা এটা মিশিয়ে জাবেদার ছকটা প্রস্তুত করে নেই। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের জাবেদার ছকটা আমরা প্রস্তুত করে নিয়েছি। তো এখন আমরা উপরের তথ্য থেকেই আমরা এই খতিয়ানটা প্রস্তুত করব, জাবেদাটা প্রস্তুত করব খতিয়ান থেকে। তো এখন দেখো, উপরে যে খতিয়ান আছে আমরা কিন্তু জানি কিসের খতিয়ান প্রস্তুত করতেছি, নগদান হিসাব। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার বিপরীত পক্ষ অবশ্যই নগদান হিসাব। যেমন এখানে বাম পাশে আছে 17 তারিখে বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাবের বিপরীতে নগদান হিসাব ছিল। ব্যাংক হিসাব ডান পাশে আছে, তাহলে ব্যাংক হিসাবের বিপরীতেও নগদান হিসাব ছিল। তাহলে এখানে বুঝতে হবে যে তথ্যটা বাম পাশে আছে তার বিপরীত পাশে তাহলে নগদান হিসাব ছিল। তাহলে ডেবিট পাশে যদি বিক্রয় হিসাব থাকে তাহলে বিক্রয়টা কি ছিল, ক্রেডিট ছিল। তাহলে এর বিপরীতে নগদান হিসাবটা আমাদের কি ছিল, ডেবিট ছিল। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা ছিল। তো এইভাবে আমরা তারিখের ক্রম অনুযায়ী এখানে তথ্যগুলো দেখব এবং জাবেদা লিপিবদ্ধ করব। তো প্রথমেই আমাদের 2 তারিখ, যেহেতু তারিখ আছে এখানে জানুয়ারির 1 তারিখ, দেখো 1 তারিখে আছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডির জন্য কোনো জাবেদা প্রস্তুত করতে হয় না।
তাহলে এরপরে আমাদের 2 তারিখ আছে, ডান পাশে ক্রেডিট পাশে আছে ব্যাংক হিসাব। তাহলে ডেবিট পাশে ক্রেডিট পাশে ব্যাংক হিসাব থাকার অর্থ হচ্ছে যে নগদান হিসাবটা আসলে ক্রেডিট, তাহলে ডেবিট কি আছে, ব্যাংক হিসাব। যে তথ্যটা যে পাশে আছে তাহলে সেই তথ্যটা যদি যে পাশে ক্রেডিট পাশে থাকলে সেই তথ্যটাই ডেবিট পাশে লিখতে হবে, তার বিপরীত পক্ষ হবে কি, নগদান হিসাব। আর যে তথ্যটা ডেবিট পাশে আছে সেই তথ্যটাই আমরা লিখবো হচ্ছে ক্রেডিটে, তার বিপরীতে লিখবো হচ্ছে নগদান হিসাব। তো এখানে 2 তারিখে আছে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হলে আমরা কি লিখবো, ব্যাংক হিসাব লিখবো এখানে ডেবিট, আর বিপরীতে নগদান হিসাব লিখবো ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট আর বিপরীতে নগদান হিসাব লিখবো হচ্ছে ক্রেডিট। টাকার পরিমাণ ছিল কত, 22,000। প্রিয় শিক্ষার্থী, একটু একবার মনোযোগ দিয়ে আমরা যদি একটা তথ্য বুঝতে পারি তাহলে প্রত্যেকটাই বুঝতে পারবো। ব্যাংক হিসাব আমাদের ক্রেডিট পাশে আছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট পাশে থাকার অর্থ কি, যে এটা আমরা টাকা, নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি। তাহলে নগদ টাকা যদি ব্যাংকে জমা দেই তাহলে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জন্য আমরা এখানে লিখেছি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এর ব্যাখ্যা কি লিখবো, যেহেতু ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, তাহলে যেহেতু ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো, তাহলে আমাদের 2 তারিখের কাজ শেষ হলো। এবার আসি 2 তারিখের পরে 15 তারিখ। একইভাবে ক্রেডিট পাশে আছে বেতন হিসাব, তার মানে কি, আমরা নগদে বেতন প্রদান করেছি। তাহলে নগদে বেতন প্রদান করলে কি হবে, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে জানুয়ারি 15 কি লিখবো, বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল কত, 3,000। তাহলে আমরা এখানে টাকার পরিমাণ 3,000টা, ডেবিটেও 3,000, ক্রেডিটেও 3,000 লিপিবদ্ধ করলাম। এরপরে দেখো আমাদের তারিখ আছে 17 তারিখে আমাদের বিপরীত পাশে ডেবিট পাশে আছে বিক্রয় হিসাব। তার মানে হচ্ছে যে আমরা নগদে পণ্য বিক্রয় করেছিলাম, এই জন্য নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখি, এটার আগের ব্যাখ্যাটা লিখে দেই, যে যেহেতু নগদে বেতন প্রদান করা হলো, এরপরে আছে কত, জানুয়ারি 17 কি, নগদে বিক্রি করা হলো। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা কি হলো, নগদে, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো, টাকার পরিমাণ আছে আমাদের 17,000। তাহলে আমরা এখানে ডেবিট পাশেও 17,000, ক্রেডিট পাশেও 17,000 লিপিবদ্ধ করলাম। এরপরে দেখো আমাদের তারিখ আছে জানুয়ারি 20। জানুয়ারি 20 তারিখে আমাদের এখানে আছে উত্তোলন হিসাব। তার মানে কি, মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে নগদ টাকা উত্তোলন করেছে, তাহলে উত্তোলনের জাবেদা কি হয়, উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখব
আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ আছে 1000, তাহলে ডেবিটেও 1000, অনুরূপভাবে ক্রেডিটেও আমরা 1000 টাকা লিখলাম। এর ব্যাখ্যা কি? মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করেন। আচ্ছা, তাহলে আমরা লিপিবদ্ধ করতে পেরেছি। তাহলে আমাদের এই চারটাই এখানে তথ্য ছিল, চারটার জাবেদা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যখনই জাবেদা প্রস্তুত করব তখন জাবেদার যোগফলটা আমরা এখানে করব। তাহলে এখানে ডেবিট এবং ক্রেডিট দুইটারই যদি যোগফল আমরা করি তাহলে দেখবো এখানে মোট যোগফল হলো 43,000 টাকা। এটাই লিখে আমরা ক্লোজ করে দিলেই আমাদের জাবেদার কাজটা সম্পূর্ণ হয়ে গেল। তো আমাদের খ নাম্বার শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা মনে হয় নিশ্চয়ই তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। এবং গ নাম্বার প্রশ্নে আমাদের বলেছে যে উপযুক্ত তথ্য হতে আমাদের বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। তাহলে এই যে চারটা হিসাব প্রস্তুত করব, এক্ষেত্রেও আমরা চলমান জের ছক ব্যবহার করতে পারি বা টি ছকও ব্যবহার করতে পারি। তো আমরা এখানে চলমান জের ছক ব্যবহার করে খুব সহজেই এই চারটা খতিয়ান প্রস্তুত করব। তাহলে আমাদের কি করতে হবে? এটা মিশিয়ে নিয়ে আমরা এখন চারটা খতিয়ানের ঘর প্রস্তুত করি। প্রিয় শিক্ষার্থী, আমাদের খতিয়ান করতে বলেছে চারটা। আমরা এখানে দুইটা ছক অলরেডি প্রস্তুত করে ফেলেছি। প্রথমে বিক্রয় হিসাব এবং ব্যাংক হিসাব। তো আমরা এখানে চলমান জের ছক পদ্ধতিতে খতিয়ানের ঘর তৈরি করেছি। তাহলে এখানে প্রথমেই আমাদের বিক্রয় হিসাব। তো প্রশ্নে দেখো, আমরা 17 তারিখে আমরা দেখেছি যে আমাদের যে ছকটা দেওয়া ছিল 17 তারিখ বাম পাশে ছিল, অর্থাৎ ডেবিট পাশে ছিল বিক্রয় হিসাব। এর জাবেদাও আমরা যখন প্রস্তুত করেছি তখন আমরা কি লিখেছি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাবের বিপরীতে কি ছিল? নগদান হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো? 2017 জানুয়ারি 17, 2017 সালের জানুয়ারি 17। তাহলে আমাদের এখানে বিক্রয় হিসাবের বিপরীতে কি আছে? নগদান হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো? নগদান হিসাব। নগদান হিসাব। টাকার পরিমাণ আমাদের যখন আমরা বিক্রয় করেছিলাম টাকার পরিমাণ ছিল 17,000। তো এখানে দেখো, বিক্রয় যেহেতু আমরা বিক্রয় হিসাব প্রস্তুত করছি, বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে টাকার পরিমাণও হবে কোথায়? ক্রেডিট পাশে 17,000 টাকা। তাহলে জেরের ঘরেও আমাদের ক্রেডিট পাশেই হবে 17,000 টাকা। তো আমাদের বিক্রয় নামক আর কোথাও এন্ট্রি নাই, এই জন্য আমাদের এই বিক্রয় হিসাব এখানেই শেষ। এরপরে আমাদের কি করতে বলেছে? ব্যাংক হিসাব। তো আমরা লিখেছি ব্যাংক হিসাব, হিসাবের কোড নং এখানে দরকার নাই কিছুই। আমরা ছকটা দেখেছি, তারিখ, বিবরণ, জাবেদা, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের ডেবিট ক্রেডিট। তো এখন যখন আমাদের ব্যাংক হিসাব ছিল, দেখো ক্রেডিট পাশে 2017 সালের ক্রেডিট পাশে আমরা যে ছকটা ওখানে ছিল, টি ছক ছিল, সেই টি ছকে ক্রেডিট পাশে 2 তারিখে ছিল কি? প্রথমেই ব্যাংক হিসাব ছিল। ব্যাংক হিসাব টাকার পরিমাণ 22,000 টাকা। আমরা যখন খতিয়ান প্রস্তুত করেছি তখন কি লিখেছি? যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। তাহলে এখানে ব্যাংক হিসাবের বিপরীতে কি ছিল? নগদান হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো? 2017 জানুয়ারি 2। তাহলে ব্যাংক হিসাবের বিপরীতে কি ছিল? নগদান হিসাব। আমরা লিখে ফেলি নগদান হিসাব। তাহলে নগদান হিসাব আমরা লিখে ফেলেছি। তাহলে এই ব্যাংক হিসাব যেহেতু কি ছিল? ডেবিট ছিল, তাহলে টাকাটাও আমাদের কোথায় বসবে? ডেবিটে বসবে। কত টাকা? আমাদের টাকা ওখানে দেওয়া ছিল 22,000। তাহলে আমরা ডেবিট পাশে 22,000 লিখলাম। অনুরূপভাবে জেরের ঘরেও ডেবিট পাশে হবে কত? 22,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এই দুটো অংশ আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। এরপরে আমাদের বেতন হিসাব এবং উত্তোলন হিসাব প্রস্তুত করতে হবে, যে কারণে এই অনুরূপ
আরও 2টা ছক আমরা তৈরি করে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী 2টি ছক প্রস্তুত করে ফেলেছি। এখানে বেতন হিসাব আর উত্তোলন হিসাব। তো দেখো, আমাদের যে টি ছকটা প্রশ্নে দেওয়া ছিল, সেই প্রশ্নে টি ছকে 15 তারিখে, জানুয়ারির 15 তারিখে আমরা ক্রেডিট পাশে দেখো ওখানে লেখা ছিল বেতন হিসাব 3000 টাকা। তাহলে বেতন প্রদান করা হয়েছে, তার জাবেদাও আমরা প্রস্তুত করেছি। জাবেদাতে কি করেছি? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে যে বেতন আছে, বেতন হিসাব, তার বিপরীতে কি ছিল? নগদান হিসাব। তাহলে 15 তারিখ এখানে কি লিখবো? নগদান হিসাব। নগদান হিসাব, টাকার পরিমাণ 3000। তাহলে টাকাটা কোথায় লিখবো? যেহেতু বেতন হিসাব ডেবিট, তাহলে টাকাটাও আমাদের ডেবিট পাশে বসবে। তাহলে এখানে জেরের ঘরেও ডেবিটে বসবে। এবার আসি উত্তোলন হিসাব। তো এখানে দেখো, আমরা এখানেও যে টি ছক ছিল, সেই টি ছকের ক্রেডিট পাশে 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে উত্তোলন হিসাব ছিল 1000 টাকা। তাহলে আমরা যদি সেটার জাবেদা করি, তাহলে কি হয়? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে উত্তোলন হিসাব, তার বিপরীতে কি আছে? নগদান হিসাব। তাহলে এখানে আমরা লিখি নগদান হিসাব। নগদান হিসাব কত টাকা? 1000 টাকা। যেহেতু উত্তোলনটা ডেবিট, তাহলে এর টাকার পরিমাণও আমরা কোথায় লিখবো? ডেবিটে লিখবো। কত টাকা? 1000 টাকা। তাহলে ডেবিটে জেরের ঘরেও লিখবো 1000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছো। খুব সহজ, এতই সহজ এই অঙ্কটা, খুবই সহজ। আমাদের যদি এরকম একটা টি ছক দেওয়া থাকে, সেই টি ছক থেকে আমরা কিভাবে সাধারণ খতিয়ান, জাবেদা, টি ছকের কিভাবে উদ্বৃত্ত নির্ণয় করতে হয়, সেটা আমরা খুব সহজেই প্রস্তুত করতে পারবো। আসলে এখানে যে ক নম্বর প্রশ্নে আমাদের টি ছকটা দেওয়া ছিল, সেই টি ছকের কাজটা কিন্তু অনেক সময়ই এমসিকিউতে আমাদের থাকে, যে উদ্বৃত্তর পরিমাণ নির্ণয় করো। নগদান হিসাব দেওয়া থাকতে পারে, ব্যাংক হিসাব দেওয়া থাকতে পারে, যে কোনো ধরনের হিসাবের উদ্বৃত্তটা আমাদের নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে আমরা ব্যালেন্স সিডি যে টাকাটা বের হবে, সেই টাকাটাই আসলে এখানে উদ্বৃত্ত হিসেবে বিবেচিত হবে। তো আমার মনে হয় যে আমরা এই 3 নম্বর প্রশ্নটা পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। তো তোমাদের এখন বাড়ির কাজ দেওয়া যেতে পারে একটা। আমরা এই যে গ নাম্বার যে 4টা খতিয়ান করলাম, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব, বেতন হিসাব এবং উত্তোলন হিসাব, এই 4টা খতিয়ান তোমরা বাড়িতে কি করবে? টি ছকে, আমরা চলমান যে ছক করেছি, তোমরা এই 4টার খতিয়ানই টি ছকের মাধ্যমে প্রস্তুত করবে। তো আজকে আর নয়, সবাই ভালো থাকো। আগামী দিন আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ অল।